অভিষেক হচ্ছে ফুটপাতের অর্থনীতিবিদ, ওর কথা আপনারা দেখান। আমরা যারা পড়াশুনো করে রাজনীতি করি তাদের কথা আপনারা দেখান না। এই জন্য বাংলা আজকে ডুবছে। ক্ষমতা থাকলে অভিষেক হচ্ছে ডিবেট করুক, ক্ষমতা যদি ওনার থাকে অভিষেক ডিবেট করুক। আমরা যখন মন্ত্রীদের মুখোশ খুলে দিই সেটা বাইরে খবর প্রচারিত হয় না, আর খবর সেটাই প্রচারিত হয় যেটা দিদি চান। আর কর্তব্যরত একজন অফিসার, সরকারি অফিসার, অন ডিউটি অফিসারকে এই ধরনের আচরণ করলে তাকে গ্রেফতার করা উচিত। যে কোনো রাষ্ট্রে, প্রতিবেশী রাষ্ট্রে কোনো মৌলবাদের সমর্থনপুষ্ট শক্তি তার যদি বিকশিত হয়, সেটা যদি ছড়িয়ে পড়ে, অবশ্যই দেশ হিসাবে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অবশ্যই উদ্বেগের। উত্তরবঙ্গের ভোট ব্যাংক কোনো হাওয়ার উপরে দাঁড়িয়ে নেই। আমি যখন বললাম আপনি স্কিল ইউনিভার্সিটির কথা বলছেন আর ওদিকে নিউরোসার্জন তুলে নিচ্ছেন, বাগডোগরা এয়ারপোর্টে 12.5% হচ্ছে ভ্যাট বসাচ্ছেন। উত্তরবঙ্গের বঞ্চনার ইতিহাস লম্বা। হচ্ছে বিষ্ণুপ্রসাদ শর্মা আপনাদের বিধায়ক, তিনি আজকে অধিবেশনে বলতে দেওয়া হয়নি এবং সেখান থেকে অধিবেশন থেকে বেরিয়ে গেলেন এবং তিনি অভিযোগ করলেন যে আপনার কাছে উনি আবেদন করেছিলেন তাকে যেন বক্তা তালিকায় রাখা হয়, এবং এসে তিনি বললেন যে গোর্খাল্যান্ড তার যে দাবি সেই দাবিতে তিনি অনড় থাকবেন এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব ম্যানিফেস্টোতেও সেই বিষয়টা উল্লেখ রয়েছে। তিনি তার বক্তব্য রেখেছেন, এ ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখবো না, বলবো না। ও আমার খুব কাছের বন্ধু। নিশ্চিতভাবে রাজনীতিতে বন্ধুত্ব বিষয়টা বড় নয়, বড় বিষয় হচ্ছে পার্টির নীতি। সেই নীতি নিয়ে বিষ্ণুর যা বক্তব্য, সেখানে কোথাও যদি বিচ্যুতি থাকে সে ব্যাপারে পার্টির পক্ষ থেকে যা বলা হবে। আমি এখানে কোনো বক্তব্য রাখবো না। আপনারা বঙ্গভঙ্গ চাইছেন না, আজও তো অধিবেশনে আপনারা একমত হলেন। দেখুন, আমাদের বিরোধী দলনেতা বলে দিয়েছেন, এরপরে এই প্রশ্ন করাটাই উচিত নয়। সর্বসম্মতিক্রমে যে প্রস্তাব গৃহীত হয়েছে, সেই গৃহীত প্রস্তাবের যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু নিশ্চিতভাবে আপনার মতকে সমর্থন করে। অস্বস্তি কি বাড়লো বিজেপির? বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্যকে অস্বস্তি বাড়লো? প্রথম কথা, আমরা রাজনীতি করি, প্রতিটি ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিস্থিতি তাকে সামনে নিয়ে চলি। এখানে স্বস্তি বা অস্বস্তির বিষয় নেই। আমি তো অনেক প্রশ্ন তুলি আপনাদের সামনে। আপনারা দেখেছেন যে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে অভিষেক বাবু, আপনাদের ক্ষমতা আছে দেখানো, অভিষেক বাবু বারবার করে বলছে শ্বেতপত্র প্রকাশ করার। আমি অভিষেক বাবুকে চ্যালেঞ্জ করছি। ফুটপাতের অর্থনীতিবিদ হয়ে আপনি যে চ্যালেঞ্জ করছেন, আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গের নিজস্ব আয় রিপোর্ট দেখাতে চেয়েছিলাম, আপনারা তো এগুলো দেখাবেন না। পশ্চিমবঙ্গের নিজস্ব আয় যেখানে কমছে 50%-এর নিচে, কেন্দ্রীয় সহযোগিতা হচ্ছে প্রায় 57%। অন্যান্য রাজ্য, আমি বললাম তামিলনাড়ু হোক, মহারাষ্ট্র হোক, কর্ণাটক হোক, তাদের নিজস্ব আয় হচ্ছে মোট বাজেটের 60%-এর উপরে। আপনাদের ক্ষমতা আছে দেখানোর, আপনাদের ক্ষমতা নাই। অভিষেক হচ্ছে ফুটপাতের অর্থনীতিবিদ, ওর কথা আপনারা দেখান। আমরা যারা পড়াশুনো করে রাজনীতি করি তাদের কথা আপনারা দেখান না। এই জন্য বাংলা আজকে ডুবছে। আমি আপনাদেরকে বলেছি যে 2012-13 সালে যেখানে 22,000 কোটি টাকা হচ্ছে রাজ্যের নিজস্ব আয় ছিল, কেন্দ্রের সরকারের সহযোগিতা ছিল 44,000 কোটি টাকা। 2022-23-এ সেটা কম বেশি আমি এখনই হিসেব করে দেখাতে পারতাম। প্রায় 78,000 কোটি টাকা যদি রাজ্যের নিজস্ব আয় হয়, সেখানে কেন্দ্রের সরকারের সহযোগিতা হচ্ছে 117,000 কোটি টাকা। ফলে তথ্য ছাড়া বাজার গরম করা কিছু বক্তব্য, আর সাথে কিছু মিডিয়া চ্যানেল যাদের ক্ষমতা নেই এই বক্তব্যগুলো তুলে ধরার, তারা হচ্ছে অভিষেকের মন্তব্য দেখায়। ক্ষমতা থাকলে অভিষেক হচ্ছে ডিবেট করুক, ক্ষমতা যদি ওনার থাকে অভিষেক ডিবেট করুক। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন বললাম বার্তবাবুকে 3টে প্রাইভেট ইউনিভার্সিটি বিষয় নিয়ে প্রশ্ন করেছি, একটার উত্তর দিয়ে দুটোর উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। আমি ওনাকে বললাম চলুন, উনি রাজভবন ঘুরতে যেতে চাইছিলেন, তো আমি বললাম চলুন আমরা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ঘুরতে যাই, আমরা আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই, তখন আর ওনার উত্তর পাওয়া যাচ্ছে না। ফলে আবার এখানে সমস্ত টেলিভিশন ক্যামেরা আপনাদেরকে সাক্ষী রেখে এইটা বলুন যে শঙ্কর ঘোষ বলেছে বিধানসভা টিভি চালু করতে, তাহলে বোঝা যেত কত ধানে কত চাল। আমরা যখন মন্ত্রীদের মুখোশ খুলে দিই সেটা বাইরে খবর প্রচারিত হয় না, আর খবর সেটাই প্রচারিত হয়
যেটা দিদি চান আর সেই সহযোগিতা যারা করেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এটা এই সাংবাদিকতা সঠিক নয়, এর থেকে কড়া ভাষা আমি বলতে পারবো। দেখুন, অখিলগিরি কি করবেন জানি না, তবে শুধু এইটুকু বলতে পারি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে কর্তব্যরত একজন অফিসার, সরকারি অফিসার, অন ডিউটি অফিসারকে এই ধরনের আচরণ করলে তাকে গ্রেফতার করা উচিত। রাজ্যের সরকার তাকে পদত্যাগ করতে বলেছে, এক্সপেল করেনি, নাম্বার 1। 2, এতক্ষণ হওয়ার পরেও তাকে গ্রেপ্তার করেনি। ফলে অখিলগিরির পদত্যাগ নিয়ে যারা বিশালভাবে ফুটেজ দিচ্ছেন তাদেরকে বলি যে অখিলগিরির আসলে গ্রেপ্তার হওয়া উচিত। সেই গ্রেপ্তারটা না করে ওই পদত্যাগের কথা বলে নিজেদের ফেস সেভিং করছে তৃণমূল কংগ্রেস। একজন সাধারণ রাজনীতির কর্মী, জনপ্রতিনিধি, নাগরিক হিসাবে আমার মনে হয়েছে এই রাজনীতি সঠিক নয়। বাংলাদেশ তো আবার উত্তাল, ছাত্র রাজনীতি, কি বলবেন? 93 জন মারা গেছে। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনারাও যেরকম উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। একজন সাধারণ মানুষ হিসাবে এটুকুই চাইব বাংলাদেশে শান্তি ফিরে আসুক। আর বিষয়টি যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে, আমি মনে করি এই ব্যাপারে আমাদের বিদেশ মন্ত্রক বা ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর তারাই হচ্ছে উপযুক্ত এ ব্যাপারে বিবৃতি দেওয়ার জন্য। রাজ্যের কাছে শ্বেতপত্র দাবি করেছেন রাজ্যপাল, বলছেন যে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে। রাজ্যপাল কেন, আমি তো বিধানসভার ভিতরে বললাম, বিধানসভার ভেতরে ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনারা 169, 185-এ আপনারা বিভিন্ন সময় নীতি আয়োগ, নিট, তারপরে বাংলা ভাগ সব আলোচনা নিয়ে আসছেন। যদি দম থাকতো আপনাদের তাহলে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আপনাদের যদি ক্ষমতা থাকে দেখান। আমি বলেছি ওনাদের স্পিকার সাহেবেরকে মাধ্যমে যে দম থাকতো তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকারের, তাহলে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনা বিধানসভায় মোশন কেন আনলেন না? আপনাদের তো হাতে ছিল, আপনারা তো আনতে পারতেন। রাস্তায় ভাষণবাজি করেন, কেন বিধানসভার অভ্যন্তরে আনলেন না? তাহলেই প্রমাণ হয়ে যেত ওরা বলতো আমরা বলতাম। কোথায় সেটা তো করলেন না। কারণ আমি এটা বলেছিলাম যে ক্যাগ রিপোর্টে যে অ্যানামোলিস আছে, ইট ইজ অলরেডি সেন্ড টু দ্য স্টেট গভর্নমেন্ট। সেই অ্যানামোলিস নিয়ে কি স্টেট গভর্নমেন্ট চিঠি দিয়েছে, মিট আপ করেছে, শো করুন পেপার, লে করুন পেপার, সেগুলো করেন না। দুর্ভাগ্য আমাদের মতন ছেলেরা যারা এখনও রাজনীতিটা পড়াশুনো করে বিধানসভায় বলে, আমরা অন্তত আশাহত হই যে আমাদের যুক্তিসঙ্গত কথাগুলোর বদলে কতগুলো মিথ্যে ভাষণ, সেই ভাষণ হচ্ছে আজকে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়। শঙ্করদা, জামাতের সিদ্দিকীর সঙ্গে একান্তে কথা বললেন মমতা। নৌসাদ সিদ্দিকী এবং মুখ্যমন্ত্রীর বিষয়, উনি একজন বিধায়ক, আমাদের সদনের যিনি প্রধান, তিনি কথা বলতে পারেন। ওনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকার আমার আছে বলে আমি অন্তত মনে করি না। শুধু দেখার যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে নৌসাদ সিদ্দিকী ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্যের সরকারকে আক্রমণ করেছে, তার কোনো অবস্থার পরিবর্তন এরপরে হয় কিনা। বাংলাদেশের যে আন্দোলন তার নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে এবং পেছনে রয়েছে পাক মদত, এমন মনে করছে ভারত। তাহলে ভারতের বিপদ কতটা এখানে? দেখুন, এই ব্যাপারে ভারতীয় বিদেশ মন্ত্রক, পিএমও বা আমাদের ফরেন সেক্রেটারি, তারা এই ব্যাপারে যা মন্তব্য করেছেন নিশ্চিতভাবে তথ্যের উপরে দাঁড়িয়ে। আমি তো এরকম নই যে একটা মন্তব্য করার জন্য মন্তব্য করতে হবে। এই ব্যাপার যাদের দেখার বিষয় তারা দেখুক। আমি শুধু এইটুকু চাই যে দৃশ্য বিভিন্ন জায়গায় ফুটে উঠছে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, সেখানকারও মাতৃভাষা বাংলা, ফলে স্বাভাবিকভাবে সেটা আমাদেরকে বেদনা দিচ্ছে। যে কোনো রাষ্ট্রে, প্রতিবেশী রাষ্ট্রে কোনো মৌলবাদের সমর্থনপুষ্ট শক্তি তার যদি বিকশিত হয়, সেটা যদি ছড়িয়ে পড়ে, অবশ্যই দেশ হিসাবে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অবশ্যই উদ্বেগের। শঙ্করদা, কিছুক্ষণ আগে সুপ্রকাশ গিরি, অখিলগিরির ছেলে, তিনি জানাচ্ছেন যে যা দুর্নীতির দায়ে বাবাকে সাসপেন্ড হতে হয়নি, বাবা মাথা উঁচু করে পদত্যাগ করেছেন, মানুষের জন্য কথা বলতে গিয়ে পদত্যাগ করেছেন। ছেলে যুব সভাপতি, কাতিত্ব সভার চেয়ারম্যান, এবার কি ছেলের ওপর কোপ আসতে পারে বা ছেলের বক্তব্য কীভাবে দেখছেন? দেখুন, ওনার ছেলে যদি সৎ সাহস থাকতো তাহলে এর আগে এই ধরনের কথা বলতে পারতেন। অর্থাৎ এই দলের প্রচুর দুর্নীতি আছে,
তো ওনার ছেলে তো বলেনি, উনি ওনার বাবাকে পদত্যাগ করতে বলার পরে ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। যদি বিলম্বিত বোধোদয় হয়ে থাকুক তাহলে তো ওনার এই মুহূর্তে এই দল ছেড়ে দেওয়া উচিত। ফলে এই ধরনের কথাবার্তা বলা আর এই ধরনের কথা শোনাও আমার মনে হয় সময় নষ্ট করা। আমি মনে করি ওনার অ্যারেস্ট হওয়া উচিত। উনি অ্যারেস্ট না হলে সেটা সরকারের দুর্বলতা, সরকারের ব্যর্থতা। অখিলগিরি যে কাজ করেছে আপনারা জানেন, আমি এক জায়গায় দেখলাম বিডিওকে একজন বোতল ছুঁড়ে মেরেছে। তোর কি কিছু হয়েছে? হয়নি। এরকম আমাদের শিলিগুড়িতে এক এমআইসি মেয়র সাহেবকেই চ্যালেঞ্জ করে, বলে হবে না ভাঙাটাঙ্গা। আবার দেখলাম কোন জায়গায় আরেকজন করছে। ফলে এই সরকার তার দলের প্রতিনিধিদের উপর যে নিয়ন্ত্রণ হারিয়েছে সেটা কিন্তু প্রমাণিত। সরকারকেই প্রমাণ করতে হবে ভবিষ্যতে এই সরকার এই যে সমস্ত জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং দুষ্কৃতি রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আটকানোর ক্ষেত্রে তাদের কি ভূমিকা। এই ব্যাপারে ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী, বিধানসভার অভ্যন্তরে বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিধায়ক হিসেবে যে মন্তব্য করেছেন এই পুরো বিষয়টি রাজ্যের যারা নেতৃত্ব আছে তারা দেখছেন। আমি তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার যদি কোনো কিছু বলার থাকে আমি রাজ্যকে জানাবো এবং পরবর্তীকালে রাজ্য এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দেখুন, রাজনীতি করতে গেলে অনেক ধরনের অস্বস্তি নিয়ে আমাদের এগোতে হয়। এখানে একজন মন্ত্রী এমন একটা মন্তব্য করেছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর কানে এমন সমস্যা হয়েছিল উনি এটা শুনতে পারছিলেন না। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে অস্বস্তিকে মোকাবিলা করবার মতন ক্ষমতা এবং মেরুদণ্ড দুটোই আমার আছে। আমি তো বলেই দিলাম, আমি তো দলের অন্দরে উনি মনে করেছেন দলের বাইরে বলবেন, তো উনি বলেছেন আমার দল আছে, আমি দলকে জানিয়ে দেবো, দল তার পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়ার নেবে। দেখুন, বক্তার তালিকা ঠিক হয় আমাদের পরিষদীয় দলের মধ্যে আলোচনার ভিত্তিতে। আমাদের পরিষদীয় দল আলোচনার ভিত্তিতে যারা ঠিক করেছে তারা বলেছেন। আপনারা দেখেছেন 2021 সালের মে মাসের নির্বাচনের পর আমি বিধানসভায় আসার পরে প্রায় সর্বসময় আমি অংশগ্রহণ করি। আমি আজকে অংশগ্রহণ করিনি, তাতে কি আমার মনটা খারাপ হয়ে গেছে, মনটা ভেঙে গেছে? কিছুই হয়নি। দল হিসাবে চলতে গেলে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে। আপনাদের ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে, আশঙ্কা করছে? উত্তরবঙ্গের ভোট ব্যাংক কোনো হাওয়ার উপরে দাঁড়িয়ে নেই। আমি যখন বললাম আপনি স্কিল ইউনিভার্সিটির কথা বলছেন আর ওদিকে নিউরোসার্জন তুলে নিচ্ছেন, বাগডোগরা এয়ারপোর্টে 12.5% হচ্ছে ভ্যাট বসাচ্ছেন। উত্তরবঙ্গের বঞ্চনার ইতিহাস লম্বা, এর আগেও আমি বলেছি, ভবিষ্যতেও বলবো। শুধু এইটুকু আপনারা পারলে উল্লেখ করবেন যে আমরা যখন বিধায়করা এই বৃষ্টির মধ্যে ভিজে যখন আমরা উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরেছি শুক্রবার, সেই শুক্রবারই কিন্তু এই বিল আনা হয়েছে। আমি স্পিকার সাহেবকে বলেছি যে সরকার পক্ষকে বলবেন যদি শঙ্কর বা শঙ্করের মতন উত্তরবঙ্গের বিধায়করা কতদিন ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে উত্তরবঙ্গের এই বঞ্চনার অবসান হবে, সেই বঞ্চনার অবসান করবার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াইটা লড়ব।